Okay, good evening, everybody. Good evening to all. ওকে, সবাই রিপ্লাই করো। শুনতে পাচ্ছ? সাউন্ডটা শোনা যাচ্ছে তোমার কাছে? সবার কাছে শোনা যাচ্ছে তো সাউন্ডটা? ওকে, ঠিক আছে। তো ঠিক আছে, তো আজকে আমরা পলিটিক্যাল সায়েন্সের একটা টপিক করবো, যে আগের দিনে যে টপিকটা করেছিলাম সেই টপিকটাকে আমরা একটুখানি আজকে কমপ্লিট করব। ঠিক আছে, তো আমরা জাস্ট একটা আগের দিনের একটা ক্লাসের একটা ওভারথ্রু বলে দিই যে কি আগের দিনকে করিয়েছিলাম। ঠিক আছে, কারণ অনেকে হয়তো আছে যে এখানে ক্লাস হয়তো জয়েন করেনি, কিন্তু আমি জাস্ট একটা ওভারভিউ দিয়ে দিচ্ছি। তারপরে আজকে যে কাল যেদিন সেদিনে যেত যত অবধি হয়েছিল তারপর থেকে আমরা আজকে শুরু করব। ঠিক আছে, ওকে। এবারে স্ক্রিনটা একটু দেখা যাচ্ছে না, বলো, দেখো। দাঁড়াও, স্ক্রিন দেখা যাচ্ছে? স্ক্রিনটা দেখতে পাচ্ছ? ঠিক আছে, চলো। ওকে, দেখো, তো ফার্স্ট আগের দিন যেটা করিয়েছিলাম সেটাকে জাস্ট একটা ওভারভিউ আমি একটা দিয়ে দিই। দেখো, প্রথম কথা হচ্ছে সুপ্রিম কোর্ট সম্বন্ধে আমি একটু বলেছিলাম। সুপ্রিম কোর্টটা কি করা হয়েছে না, সুপ্রিম কোর্টের মধ্যে সুপ্রিম কোর্টটা কিভাবে স্থাপিত হয়েছিল না, 1773-তে একটা রেগুলেটিং অ্যাক্ট হয়েছিল। সেই রেগুলেটিং অ্যাক্টের জন্য হচ্ছে আমাদের সুপ্রিম কোর্টটা, কলকাতা সুপ্রিম কোর্টটা স্থাপিত হয়েছিল। তারপরে যখন 1911 সালে যখন হার্ডিঞ্জ এলো, হার্ডিঞ্জ কি করলো, সেই সুপ্রিম কোর্টটাকে আমাদের যখন কলকাতা থেকে দিল্লিতে রাজধানীটা স্থানান্তর হলো, তখন 1911 সালে আমাদের কলকাতায় যে সুপ্রিম কোর্টটা রয়েছে সেটা হচ্ছে দিল্লিতে হচ্ছে ট্রান্সফার হয়ে গেল। ঠিক আছে, তো সুপ্রিম কোর্টটা যদি বলা যেতে পারে সেটা হচ্ছে আমাদের 1773-তে হচ্ছে রেগুলেটিং অ্যাক্ট হয়েছে। কিন্তু যদি বলা হয় দিল্লিতে সুপ্রিম কোর্টটা কবে ঠিকঠাকভাবে আমাদের ইন্ডিয়ান সুপ্রিম কোর্টটা কবে স্টাবলিশ হয়েছে, সেটা হচ্ছে 28শে জানুয়ারি 1950। ঠিক আছে, আচ্ছা, এবারে কথা হচ্ছে যে সুপ্রিম কোর্টের আমি আর একটা জিনিস বলেছিলাম যে সুপ্রিম কোর্টের বিচারপতিটা কজন রয়েছে না, সুপ্রিম কোর্টের বিচারপতিটা হচ্ছে 31 জন বলেছিলাম, তাই তো? এম আই কারেক্ট? আরে রিপ্লাই করো প্লিজ। ঠিক আছে, তো সেটা আমাকে বলো, নাহলে তো বুঝতে পারবো না। আচ্ছা, সুপ্রিম কোর্টের একজন হচ্ছে 34 জন বলা হয়েছিল, তাই? 33+1 না? হ্যাঁ, সেই জন্য আমি জিজ্ঞেস করলাম। আচ্ছা, ঠিক আছে, সুপ্রিম কোর্টের বিচারপতি 34, তাই তো? ঠিক আছে, থ্যাংক ইউ। কে বললো এটা? আচ্ছা আচ্ছা, গুড অবজারভেশন। ঠিক আছে, ক্লাসটাকে ভালো করে, জিনিসটা যখন আমি বলবো ভালো করে রিপ্লাই করবে, ঠিক আছে? তাহলেই হবে। ওকে, তাহলে একটা কথা হচ্ছে যে টোটাল হচ্ছে 34 বলা হয়েছিল, তার মধ্যে একজন হচ্ছে চিফ জাস্টিস রয়েছে, আর বাকি যারা রয়েছে তারা হচ্ছে এমনি জাজ রয়েছে। ঠিক আছে, এবারে কথা হচ্ছে যে সুপ্রিম কোর্টের একজন যে চিফ জাস্টিস রয়েছে, সেই চিফ জাস্টিসকে কে নিয়োগ করে? চিফ জাস্টিসকে কে নিয়োগ করে? চিফ জাস্টিসকে নিয়োগ করা হয়েছে রাষ্ট্রপতি নিয়োগ করে। আর আমাদের সুপ্রিম কোর্টের যে বিচারপতি তার রয়েছে, তাদের রিটায়ারমেন্টের এজটা কত? তাদের রিটায়ারমেন্টের এজটা খুব অনেক সময় পরীক্ষায় আসে, সেটা কত হচ্ছে 65 ইয়ার্স রয়েছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির আর কি করতে পারে? আমাদের রাষ্ট্রপতি যখন অথটা হয়, ঠিক আছে, 60-তে যখন হচ্ছে আমাদের 60-তে যেটা বলা হয়েছে অথটা, সেই অথটা কার সামনে পেশ করতে পারে? একমাত্র হচ্ছে চিফ জাস্টিসের কাছে পেশ করতে পারে। যদি চিফ জাস্টিস এই সময়টা প্রেজেন্ট না থাকে, দ্য সিনিয়র মোস্ট জাজ অফ দ্য সুপ্রিম কোর্ট, সেই সময় কিন্তু রাষ্ট্রপতি তার অথটাকে হচ্ছে পেশ করতে পারে। ঠিক আছে, আর সুপ্রিম কোর্টের বিচারপতিদের বয়সটা কত হয়েছে? 65 ইয়ার্স রয়েছে। সুপ্রিম কোর্টের বিচারপতি হতে গেলে কি করতে হবে? তাকে অন্তত হাইকোর্টের বিচারপতি হিসাবে 5 বছর কাজ করতে হবে, অথবা অ্যাডভোকেট জেনারেল হিসাবে কতদিন কাজ করতে হবে? 10 বছর কাজ করতে হবে। তাকে এমনি কোনো বিচারপতি হিসেবে 5 বছর কাজ করতে হবে, অথবা হাইকোর্টের কোনো অ্যাডভোকেট জেনারেল হিসেবে 10 বছর কাজ করতে হবে। এটা একটা বলেছিলাম। তারপরে আর একটা আমি একটু জাস্ট ওভারভিউটা দিয়ে দিচ্ছি যে সিএজি সম্বন্ধে একটু বলেছিলাম। সিএজি কি করে না, সিএজি হচ্ছে কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল। সে কি করে না, আমাদের এই যে মানে সেন্ট্রাল গভর্নমেন্টের হচ্ছে যে ইনকাম, মানে সেন্ট্রাল গভর্নমেন্টের হচ্ছে একটা অডিটর রয়েছে, সে সমস্ত কিন্তু আমাদের হিসাবের আয় ব্যয়গুলো চেক করে। এবার সিএজিটাকে কে নিয়োগ করে? সিএজির যে সভাপতিটাকে কে নিয়োগ করে? সেটাও কিন্তু রাষ্ট্রপতি হচ্ছে নিয়োগ করে। ঠিক আছে, আচ্ছা, এবারে আমরা চলে আসি হচ্ছে রাজ্যপাল। রাজ্যপালের মধ্যে একটা জিনিস আমি কিন্তু আগের দিনকে খুব ভালোভাবে একটা জিনিস বলেছিলাম
যে এটা আগের দিনে একজন বলেছিল যে আমাদের রাষ্ট্রপতির মতো রাজ্যপালও কিন্তু সব ক্ষমতা রয়েছে, রাজ্যপালেরও কিন্তু তোমার হচ্ছে এক্সিকিউটিভ পাওয়ার রয়েছে, রাজ্যপালেরও কিন্তু হচ্ছে তোমার হচ্ছে ভেটো পাওয়ার রয়েছে, ঠিক আছে, কিন্তু কিছু কিছু জায়গায় লিমিটেশন রয়েছে। যেমন একটা কথা হচ্ছে, ধরো রাষ্ট্রপতির যে ভেটোটা রয়েছে সেটাতে হচ্ছে তিন ধরনের ভেটো রয়েছে। একটা হচ্ছে তোমার হচ্ছে সাসপেন্সিভ ভেটো রয়েছে, একটা হচ্ছে তোমার সাসপেন্সিভ ভেটো রয়েছে, আর একটা হচ্ছে রিকনসিডারেবল ভেটো রয়েছে, ঠিক আছে, আর একটা হচ্ছে পকেট ভেটো রয়েছে। এই পকেট ভেটোটা যেটা রয়েছে, যেটা রাষ্ট্রপতির রয়েছে, সেই রাষ্ট্রপতি সেই ভেটোটা কিন্তু রাজ্যপাল প্রয়োগ করতে পারে না। পকেট ভেটো বলতে কি, যে ধরো তোমার কাছে কোনো বিলটা সেটা পার্লামেন্টের রাজ্যসভা থেকে পাস হয়ে লোকসভায় গেল, লোকসভার পরে রাষ্ট্রপতির কাছে যায়, রাষ্ট্রপতি সেটাকে কি করতে পারে, সাসপেন্ড করে দিতে পারে, সাসপেন্সিভ ভেটো রয়েছে, আর একটা হচ্ছে রিকনসিডারেশনের জন্য তোমাকে পাঠাতে পারে। এই দুটোই কিন্তু রাজ্যপালও করতে পারে। রাজ্যপালও হচ্ছে আমাদের রাজ্য তোমার বিধান পরিষদ রয়েছে, সেখান থেকে বিধানসভায় যখন বিলটা পেশ হয় তারপরে যখন রাজ্যপালের কাছে যায়, রাজ্যপাল সেই বিলটা পাসও করে দিতে পারে, আবার রিকনসিডারেশনের জন্য পাঠাতে পারে। কিন্তু পকেট ভেটো অর্থাৎ কি, যে রাষ্ট্রপতি সেই বিলটাতে অনুমোদন দিচ্ছে না, আবার বিলটা এটাও বলছে না যে অনুমোদন আবার রিকনসিডারেশনের জন্য আবার হাউসে পাঠানো হোক, সেই সময়টা হচ্ছে পকেট ভেটো। এই পকেট ভেটোটা একমাত্র রাষ্ট্রপতি প্রয়োগ করতে পারে, কিন্তু রাজ্যপাল প্রয়োগ করতে পারে না। আর একটা জায়গা আমাদের একটুখানি গন্ডগোল হয়েছিল, সেটা হয়েছিল কি, যে এখন যদিও এই ব্যাপারটা হয়ে গেছে, যে আমাদের যে এক্সিকিউটিভ পাওয়ার অর্থাৎ এক্সিকিউশন মানে ধরো কাউকে যে পার্ডনেবল অফেন্সটা যেটা রয়েছে, যে রাষ্ট্রপতি কিন্তু চাইলে কাউকে ক্ষমা করে দিতে পারে। ক্ষমাটা কিরকম কোনো করে দিতে পারে, কোনো ধরো মৃত্যুদণ্ডের কোনো আসামি রয়েছে, সেটাকে হচ্ছে তাকে দণ্ডও দিতে পারে, তাকে কিন্তু ক্ষমা করে দিতে পারে। এইবারে একটা কথা হচ্ছে, আমাকে একজন প্রশ্ন করেছিল যে যদি হাইকোর্টে এরকম হয়, হাইকোর্টে ধরুন একটা কোনো কারোর বিচার হচ্ছে, তাতে যদি কারোর ফাঁসি হয়, সেখানে কিন্তু রাজ্যপালের সেই ক্ষমতাটা ছিল না, রাজ্যপালের যে কাউকে কোনো মৃত্যুদণ্ড কাউকে দেওয়া, সেটা কিন্তু রাষ্ট্রপতি দিলে হতো। কিন্তু এখন আমাদের আইন কিছুটা চেঞ্জ হয়ে গেছে, এখন যেটা বলা হয়েছে, রাজ্যপাল কিন্তু রাষ্ট্রপতির সাথে আলোচনা সাপেক্ষে কাউকে মৃত্যুদণ্ড দিতে পারে, ঠিক আছে। এই ব্যাপারটা আগের দিনকে বলে দিয়েছিলাম, ঠিক আছে। আচ্ছা, আজকে যারা হয়েছে তারা বুঝতে পারছো তো? অ্যাবসলিউট ভেটো, আচ্ছা অ্যাবসলিউট ভেটো কথাটার মানে কি রয়েছে, দেখো অ্যাবসলিউট ভেটো মানে হচ্ছে ধরো একটা এতে গেল, একটা বিল হচ্ছে পার্লামেন্টে হচ্ছে হলো, প্রথম হচ্ছে রাজ্যসভায় এলো, রাজ্যসভা থেকে কোথায় এলো, লোকসভা, লোকসভা থেকে কোথায় এলো, প্রেসিডেন্টের কাছে, প্রেসিডেন্টের কাছে এসে প্রেসিডেন্ট কি করতে পারে, সেই বিলটাকে রিকনসিডারেশনের জন্য পাঠাতে পারে। দিস ইজ কল অ্যাবসলিউট ভেটো, ঠিক আছে, হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আর একটা হচ্ছে, হ্যাঁ আর একটা হচ্ছে সাসপেন্সিভ ভেটোটা কি রয়েছে, বিলটাকে আরো সাসপেন্ড করে দিতে পারে, ঠিক আছে, বিলটাকে আরো সাসপেন্ড করে দিতে পারে, ঠিক আছে। আর আর একটা কি হচ্ছে তোমার হচ্ছে পকেট ভেটো, পকেট ভেটোটা হচ্ছে যেটা, হ্যাঁ তো তোমাকে বলে দিলাম, বুঝতে পেরেছো, ঠিক আছে, বেশ। এইবারে দেখো, আজকে যে জিনিসটা পড়াচ্ছি সেটা হচ্ছে কেন্দ্র রাজ্যের মধ্যে সম্পর্ক, ঠিক আছে, কেন্দ্র রাজ্যের মধ্যে সম্পর্ক। আচ্ছা এখানে আর একটা জিনিস তোমাদের পড়িয়ে দিই, গ্যাডজিল কমিটি, গ্যাডজিল কমিটিটা মনে আছে, গ্যাডজিল কমিটিটা কি বলতো, আমার কাছে যারা আগে ক্লাস করেছো তারা তো নিশ্চয়ই বলতে পারবে, গ্যাডজিল কমিটিটা কি করতে গেল, গ্যাডজিল কমিটিটা বলো। সে কি গো, এত তাড়াতাড়ি ভুলে গেলে কি করে হবে, 5 ইয়ার প্ল্যান পড়োনি আমার কাছে তোমরা, 5 ইয়ার প্ল্যানে ছিল, ফার্স্ট যে 5 ইয়ার প্ল্যান, ফার্স্ট 5 ইয়ার প্ল্যানটা ছিল হচ্ছে হারল্ড ডোনার তত্ত্ব, ঠিক আছে, তারপরে হচ্ছে সেকেন্ড 5 ইয়ার প্ল্যানটা একটা ছিল, সেকেন্ড 5 ইয়ার প্ল্যানটা একটা ছিল, তারপর থার্ড 5 ইয়ার প্ল্যানটা ছিল, থার্ড 5 ইয়ার প্ল্যানটা ছিল হচ্ছে পিসি মোহলানাবিস তত্ত্ব, তারপরে ফোর্থ 5 6 যে ফোর্থ যে 5 ইয়ার প্ল্যানটা, সেইটা ছিল তোমার হচ্ছে গ্যাডজিল তত্ত্ব, ঠিক আছে। তো গ্যাডজিল তত্ত্বটা হচ্ছে তোমার এই একটা দেখবে, 5 ইয়ার প্ল্যানটা একটু ভালো করে পড়বে, আমার যে ভিডিওটা রয়েছে ফার্স্ট 5 ইয়ার প্ল্যান, 5 ইয়ার প্ল্যানের ভিডিওটা ভালো করে দেখে নেবে, তাহলে গ্যাডজিল তত্ত্ব সম্বন্ধে তোমাদের জানতে একটা ধারণা এসে যাবে। তো পঞ্চায়েতি রাজটা এই যে 1988 সালে তৈরি গ্যাডজিল কমিটির রেকমেন্ডেশনে পঞ্চায়েতি রাজ ভারতীয় সংবিধানে অন্তর্ভুক্ত হয়, ঠিক আছে। তাহলে পঞ্চায়েতি রাজটা কবে অন্তর্ভুক্ত হয় না, গ্যাডজিল কমিটির তত্ত্বাবধানে 1988 সালে অন্তর্ভুক্ত হয়।
এবারে বলো আমাকে এখান থেকে একটা জাস্ট একটা কোশ্চেন করছি, ছোট্ট কোশ্চেন করছি। 1988 সালে তাহলে দেখলে পঞ্চায়েতি রাজটা অন্তর্ভুক্ত হলো। আচ্ছা এর 4 বছর আগে 1984-এ কি হয়েছিল বলো তো? বলতে পারবে 1984-এ কি? ভোপাল গ্যাস দুর্ঘটনাটা হয়েছিল। আর একটা মেন জিনিস বলো, ভোপাল গ্যাস দুর্ঘটনাটা একদম কারেক্ট বলেছো। তাছাড়া আর কি হয়েছিল 1984-এ? হুম, ওটা হয়েছিল, এটুকু জেনে রাখবে, কলকাতায় যে মেট্রো রেলটা স্থাপিত হয়েছিল সেটাও কিন্তু হচ্ছে 1984-এ। ঠিক আছে, 1984-এ কলকাতায় যে মেট্রো রেলটা তোমরা দেখতে পাচ্ছ, মেট্রোটা দেখতে পাচ্ছ, দিস ইজ অলসো এল্ড ইন 1984। বুঝতে পেরেছো? ঠিক আছে, তো একটা জায়গায় প্রশ্ন এসেছিল যে কলকাতা মেট্রো রেলটা কবে স্থাপিত হয়েছিল, সেইখান থেকে তোমাদেরকে এই কোশ্চেনটা আমি শেয়ার করলাম তোমাদের কাছে। যাই হোক, 1988 সালে কি হয়েছিল, গ্যাডগিল কমিটির তত্ত্বাবধানে পঞ্চায়েতি রাজ ভারতীয় সংবিধানে অন্তর্ভুক্ত হয়। ঠিক আছে, আর 273 নম্বর অ্যামেন্ডমেন্টের দ্বারা 1992 থেকে, এটা এটা অতটা ইম্পর্টেন্ট নয়। এবারে মেন জায়গায় চলে এসো। দেখো মিউনিসিপ্যালিটিটা কি রয়েছে, মিউনিসিপাল কর্পোরেশন, মিউনিসিপাল কর্পোরেশন আর নগর পঞ্চায়েত। মিউনিসিপাল কর্পোরেশনটা কি হচ্ছে, কোনো বৃহৎ নাগরিক অঞ্চলের জন্য, মিউনিসিপাল কর্পোরেশন ছোট নাগরিক অঞ্চলের জন্য, আর যে অঞ্চল গ্রাম থেকে ক্রমশ নগরে পরিণত হচ্ছে সেটা হচ্ছে নগর পঞ্চায়েত। তিনটে মিউনিসিপ্যালিটি বলতে গেলে তিনটে রয়েছে। ঠিক আছে, আচ্ছা এবারে দেখো সেন্ট্রাল স্টেট রিলেশন, খুবই সরি, এটা কত নম্বর পার্টে রয়েছে দেখতে পাচ্ছ, এটা পার্ট 11-এ রয়েছে। ঠিক আছে, পার্ট 11-এ কি রয়েছে, যে সেন্টার স্টেট রিলেশন, এটা কত নম্বর থেকে বলা হয়েছে, 245 থেকে 263। আচ্ছা এইবার এখান থেকে একটা কোশ্চেন আসে, সেন্টার স্টেট রিলেশন থেকে কি কোন কমিশনের সুপারিশে সেন্টার স্টেটের রিলেশনটা আমাদের পাওয়া যায় বলো তো? এটা কোন কমিশন রয়েছে, কোন কমিশনের রিকমেন্ডেশনে আমাদের সেন্টার স্টেট রিলেশনটা আমাদের ভারতীয় সংবিধানে অন্তর্ভুক্ত হয় বলো তো? প্রশ্ন এটা আছে। হ্যাঁ ঠিক, সরকারিয়া কমিশন, সরকারিয়া কমিশন। ঠিক আছে, সরকারিয়া কমিশনের আগে। আচ্ছা এবারে বলো সরকারিয়া কমিশন কবে গঠন করা হয়েছিল এবং সরকারিয়া কমিশন কবে রিপোর্টটা পেশ করেছিল বলো তো? মনে রেখে দাও, সরকারিয়া কমিশন, সরকারিয়া কমিশন 1983-তে গঠন করা হয়েছিল, আর এই সরকারিয়া কমিশন 1987-এ রিপোর্ট পেশ করেছিল। 1983-তে সরকারিয়া কমিশন গঠন করা হয়েছিল, 1987-এ হচ্ছে রিপোর্ট পেশ করেছিল। ঠিক আছে, সেইখান থেকে এই সরকারিয়া কমিশন কি বলেছিল, সেন্টার আর স্টেটের মধ্যে রিলেশন। ঠিক আছে, আচ্ছা এবারে এখান থেকে দেখো আমি সব জিনিসটাকে পুরোপুরি লিঙ্কের সাথে লিঙ্কটাকে কন্টিনিউ করার চেষ্টা করছি। প্রথম কথা, এই যে সেন্টার স্টেটের মধ্যে রিলেশনটা রয়েছে, ভারতের সংবিধানে এলো কি করে, ভারতের সংবিধানে এলো কি করে এটা বলতে পারবে? কেন সেন্টার স্টেটের মধ্যে রিলেশনটা কোন, মানে সংবিধানের কোন সোর্স থেকে তুমি এটা বলতে পারো যে আমাদের সেন্টার আর স্টেটের মধ্যে রিলেশনটা রয়েছে বলো তো? সংবিধানের কোন সোর্স থেকে, সংবিধানের কোন সোর্স থেকে এবং কোথা থেকে নেওয়া হয়েছে যে সেন্টার আর স্টেটের রিলেশনটা? হুম, আর একটা কানাডা থেকে যেটা নেওয়া হয়েছিল সেটাও একটা আছে, আর একটা আছে, দুটো আছে, জেনে রেখে দাও। একটা হচ্ছে 1935, 1935-এ কি বলা হয়েছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, জিওআই লিখে দিচ্ছি, ওকে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টে সেখানে বলা হয়েছিল ইন্ডিয়া ফেডারেল। তার মানে কি, যে আমাদের ইন্ডিয়া পুরো সেন্টারের একার ডিসিশন থাকবে না সেখানে, সেখানে সেন্টারেরও ডিসিশন থাকবে, স্টেটেরও ডিসিশন থাকবে। সেটা হয়ে গেল 1935-এর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। আর একটা কানাডা থেকে যেটা নেওয়া হয়েছিল সেইটা ফেডারেল আগে একটা যোগ করে দিই, কোয়াসি ফেডারেল। কোয়াসি ফেডারেল, এই দুটোর মধ্যে পার্থক্য কি অনেক সময় গুলিয়ে যায়।
1935-এ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টে যেটা নেওয়া হয়েছিল, সেখানে কি হয়েছিল, সেন্টার আর স্টেটের মধ্যে, হ্যাঁ, কোনো একটা ডিসিশন সেটা সেন্টারও নেবে, সেটা স্টেটও নেবে। কিন্তু কানাডা থেকে যেটা নেওয়া হয়েছে কোয়াসি ফেডারাল, মানে কি সেন্টার আর স্টেটের মধ্যে থাকবে ব্যাপারটা, কিন্তু যে বিষয়টা সেন্টার আর স্টেটের মধ্যে দুজনেই নেবে, সেখানে সেন্টারের ডিসিশন উইল বি ফুল অ্যান্ড ফাইনাল। দিস ইজ কল্ড কোয়াসি ফেডারাল। কোয়াসি ফেডারেল কথাটা মানা হচ্ছে সেন্টার আর স্টেটের মধ্যে দুজনই নেবে। কি কোনটা নেবে? যেগুলো সেন্টার আর স্টেটের মধ্যে রিলেশন, মানে যেটা সেন্টার আর স্টেট দুজনে মিলে ডিসকাস করার বিষয়। তা বলেন এই নয় যে সেন্টার যেটা একা নেবে সেখানে স্টেট কিন্তু কোনো নাক গলাবে, বা স্টেট যেগুলো ইন্ডিভিজুয়ালি নেবে সেখানে সেন্টার কোনো নাক গলাবে, আমি সেটা কিন্তু বলছি না। যেখানে সেন্টার আর স্টেটের দুজনের বিষয়টা ইনক্লুডেড থাকবে, সেখানে কিন্তু সেন্ট্রালের ডিসিশনটা স্টেটের ডিসিশন নেবে, বাট সেন্টারের ডিসিশন উইল বি ফুল অ্যান্ড ফাইনাল। ঠিক আছে, বুঝতে পারা গেছে? বলো। দেখো, গভর্নমেন্ট অফ একটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 ফেডারেল, যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা। মানে কি, আমাদের ভারতের দুটো শাসন আছে, একটা কেন্দ্র আর একটা হচ্ছে রাজ্য। তার মানে কিছুটা ডিসিশন কেন্দ্রও নেবে, কিছু ডিসিশন রাজ্যও নেবে। ঠিক আছে, তার মানে এইখান থেকে দেখে কি বোঝা যাচ্ছে, যে কথা হচ্ছে কি কেন্দ্রের মধ্যে কিছু আলাদা বিষয় রয়েছে, রাজ্যের মধ্যে কিছু আলাদা বিষয় রয়েছে। এম আই কারেক্ট? এবারে শোনো, যেটা কানাডা থেকে নেওয়া হয়েছে, কানাডা থেকে যেটা নেওয়া হয়েছে তার সাথে অস্ট্রেলিয়ার কিরকম রিলেশনটা আছে দেখো। কানাডা যেটা বলছে কোয়াসি ফেডারাল, যে অবশ্যই আমাদের কেন্দ্রও নেবে, স্টেটও নেবে, বাট যে বিষয়গুলো কেন্দ্র আর রাজ্য দুজনে মিলে নেবে, সেখানে তো কারোর না কারোর ডিসিশন ফুল অ্যান্ড ফাইনাল করতে হবে। সেখানে কিন্তু লাস্ট অফ অল সেন্টারের ডিসিশন উইল বি ফুল অ্যান্ড ফাইনাল। দিস ইজ কল্ড কোয়াসি ফেডারাল। ঠিক আছে, দিস ইজ কল্ড কোয়াসি ফেডারাল। এইটার সাথেই নিয়োগ করেই কনকারেন্ট লিস্টটা নেওয়া হয়েছে। কোথা থেকে নেওয়া হয়েছে কনকারেন্ট লিস্টটা? অস্ট্রেলিয়া থেকে, যেখানে সেন্টার আর স্টেট দুজনে মিলে বিষয়টা নেবে। আমি কি বোঝাতে পারছি না বোঝাতে পারছি না? ঠিক আছে, আচ্ছা, ওকে, আচ্ছা ইউনিয়ন লিস্ট, আচ্ছা পিনাকি আছো তো? পিনাকি, আচ্ছা ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা এবারে দেখো, ইউনিয়ন লিস্ট, ইউনিয়ন লিস্টের মধ্যে কি কি আছে? ইউনিয়ন লিস্ট মানে যেটা সেন্টার নেবে, তার মধ্যে কি কি আছে? ডিফেন্স আছে, ব্যাংকিং আছে, কারেন্সি আছে, ফরেন অ্যাফেয়ার্স রয়েছে, কমিউনিকেশন আছে। নেক্সট হচ্ছে স্টেট লিস্ট। স্টেট লিস্টের মধ্যে কি আছে? পুলিশ আছে, ট্রেড কমার্স রয়েছে, এগ্রিকালচার রয়েছে, ইরিগেশন রয়েছে, এগুলো রয়েছে। আর কনকারেন্ট লিস্টটা যেটা রয়েছে, এখানের মধ্যে কিরম প্রশ্ন আসতে পারে? Which of the following is not included in the state list? Which of the following is included? বা তোমাকে এরকম করা দিতে পারে, কোশ্চেনটাকে যদি আরেকটু টাফ করে, কিরম করবে, কিছু সেন্টারের বিষয় দেবে, কিছু স্টেটের বিষয় দেবে, সেটার সাথে ম্যাচিং করতে হবে। তাহলে তোমাকে এইটুকু জেনে রাখতে হবে যে ডিফেন্সের ব্যাপারটা, ব্যাংকিং এর ব্যাপারটা, কোনো ফরেন অ্যাফেয়ার্সের ব্যাপারটা, কোনো কারেন্সির ব্যাপারটা, ডিফেন্সের ব্যাপার, ব্যাংকিং এর ব্যাপার যখনই আসবে তখন কারেন্সির ব্যাপার আসবে, ব্যাংকিং এর ব্যাপার যখনই আসবে তখন কারেন্সি, তার সঙ্গে ফরেন অ্যাফেয়ার্স, এটা কি হয়েছে সেন্টার দেখবে। পুলিশ, স্টেট কমার্স যেটা রয়েছে, ইরিগেশন, এগ্রিকালচার, এগুলো কি হচ্ছে স্টেট দেখলো। আর কনকারেন্ট লিস্টে হচ্ছে এডুকেশন রয়েছে, ফরেস্ট রয়েছে, ইউনিয়ন ম্যারেজ রয়েছে, এইগুলো। ঠিক আছে, এই কনকারেন্ট লিস্টটা কোথা থেকে নেওয়া হয়েছে? খুব ইম্পর্টেন্ট, অনেক সময় প্রশ্ন আসে, কোথা থেকে নেওয়া হয়েছে? অস্ট্রেলিয়া থেকে নেওয়া হয়েছে। বুঝতে পেরেছ? কোথা থেকে নেওয়া হয়েছে? অস্ট্রেলিয়া থেকে। বলো এবার, বুঝতে পেরেছ? বোঝাতে পারলাম এটা? তাহলে এখান থেকে কি কি কোশ্চেন কভার হলো, কি কি কোশ্চেন আসতে পারে স্যার? কেন্দ্র রাজ্যের মধ্যে রিলেশনটা কোন পার্টে বলা হয়েছে? এটা 11 নম্বর পার্টে। কি কোন থেকে বলা হয়েছে? 245 থেকে 263। কেন্দ্র রাজ্য থেকে কি কোশ্চেন আসতে পারে? সরকারিয়া কমিশন কবে গঠন করা হয়েছিল, কবে রিপোর্ট পেশ করেছিল? 1983 তে গঠন করা হয়েছিল, 1997 এ রিপোর্ট পেশ করেছিল। আচ্ছা এবারে কথা হচ্ছে ইন্ডিয়াটা কিরকম রয়েছে? ফেডারেল স্টেট রয়েছে। কনকারেন্ট লিস্টটা কোথা থেকে নেওয়া হয়েছে? অস্ট্রেলিয়া থেকে নেওয়া হয়েছে। কি কি ইউনিয়ন লিস্টের মধ্যে রয়েছে, কি কি স্টেট লিস্টের মধ্যে রয়েছে, কি কি কনকারেন্ট লিস্টের মধ্যে রয়েছে। বুঝতে পেরেছো? ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট হচ্ছে
পার্ট 12 কি করা হয়েছে? ফাইন্যান্স, অর্থ সংক্রান্ত বিষয়। প্রথম যেটা রয়েছে, প্রথম প্রশ্ন, ফাইন্যান্স কমিশন কত বছর অন্তর গঠন করা হয়? প্রত্যেক পরীক্ষায় আসে। ফাইন্যান্স কমিশন কত বছর অন্তর গঠন করা হয়? ফাইন্যান্স কমিশনের যে সভাপতিগুলোকে কে নিয়োগ করে? আমাদের এখনো পর্যন্ত কোন ইমার্জেন্সি ডিক্লেয়ার করা হয়নি? এই তিনটে কোশ্চেন প্রত্যেকবার পরীক্ষায় আসে। ফাইন্যান্স কমিশন কত বছর অন্তর গঠন করা হয়? 5 বছর অন্তর। ঠিক আছে। ফাইন্যান্স কমিশনের যে চেয়ারম্যানকে কে নিয়োগ করে? রাষ্ট্রপতি নিয়োগ করে। এখনো পর্যন্ত কোন ইমার্জেন্সি ডিক্লেয়ার করা হয়নি? হুইচ অফ দ্য ফলোইং ইমার্জেন্সি হ্যাজ নট ইনক্লুডেড? সেটা হচ্ছে কি ফিনান্সিয়াল ইমার্জেন্সি ডিক্লেয়ার করা হয়নি, এটা একটা রয়েছে। আচ্ছা, আর একটা কথা হচ্ছে যে আমাদের 1 টাকার নোটে, খুব ইম্পর্টেন্ট, 1 টাকার নোটে কার সিগনেচার থাকে? 1 টাকার নোটে কিন্তু রিজার্ভ ব্যাংকের গভর্নরের সিগনেচার থাকে না। 1 টাকার নোটে কার সিগনেচার থাকে? অর্থ সচিব, ফাইন্যান্স সেক্রেটারির কিন্তু সিগনেচারটা থাকে। ঠিক আছে, বোঝাতে পারলাম? ঠিক আছে, ওকে। ফাইন্যান্স কমিশনে কি হচ্ছে দেখো, একজন চেয়ারম্যান থাকে, 4 জন সদস্য থাকে, প্রত্যেককে কে নিয়োগ করে? এটা কে করে? রাষ্ট্রপতি হচ্ছে নিয়োগ করে। ঠিক আছে। আচ্ছা, আর একটা কথা বলে দিই, ফাইন্যান্স কমিশনের কাজটা কি? ফাইন্যান্স কমিশনের কাজটা তোমাদের শর্টে বলে দিচ্ছি, এখান থেকে অনেক কিছু জিনিস রয়েছে। ধরো সেন্টার আর স্টেটের মধ্যে ইনকামটা কি রয়েছে? সেন্টারও কিছু ট্যাক্স কালেক্ট করে, স্টেটও কিছু ট্যাক্স কালেক্ট করে। স্টেট কোথা থেকে ট্যাক্স কালেক্ট করে? পুলিশ থেকে ট্যাক্স কালেক্ট করে, এগ্রিকালচার ইরিগেশন থেকে ট্যাক্স কালেক্ট করে, ট্রেড কমার্স থেকে ট্যাক্স কালেক্ট করে, এগুলো ট্যাক্স কালেক্ট করে। সেন্টার কোথা থেকে ট্যাক্স কালেক্ট করে? ইয়ে থেকে, তোমার ব্যাংকিং থেকে ট্যাক্স কালেক্ট করে। বিভিন্ন রকম পণ্যকে যে এদিক ওদিক এক্সাইজ ডিউটি, কাস্টম ডিউটি, সেইগুলো থেকে হচ্ছে ট্যাক্স কালেক্ট করে। এই যে ট্যাক্সটা যে কালেক্ট করে, এটার মধ্যে একটা সঠিক বন্টনটা সেইটা কে করে? ফাইন্যান্স কমিশন করে। সঠিকভাবে বন্টনটা দিয়ে ফাইন্যান্স কমিশন করে। তবে এটা একটা কথা বলে দিই, ফাইন্যান্স কমিশন কিন্তু সেই রকম দেখো একদম আমাদের ফান্ডামেন্টাল রাইটের মতো নয়, বা ডিপিএসপির মতো। তার মানে আমার ব্যাপারটা বুঝতে পারছো? ফান্ডামেন্টাল রাইটের মতো নয় মানে কি? ফান্ডামেন্টাল রাইটটা তোমাকে করতেই হবে। ওটা যদি তুমি ফান্ডামেন্টাল রাইটটা কোনো কারণে ক্রোক হয়, সেটা আমি ডিরেক্ট হাইকোর্ট, সুপ্রিম কোর্টে যেতে পারি 32-226-এ। কিন্তু এই ফাইন্যান্স কমিশন যেটা বললো, তুমি তোমার রেকমেন্ডেশন ভালোই বললে, তোমার মতামতটা, তোমার ওপিনিয়নটা জানালে, এবার নেবো কি না নেবো সেটা আমার ব্যাপার। বুঝতে পেরেছো? এইটাই হলো ফাইন্যান্স কমিশনের কাজ। ঠিক আছে। ফাইন্যান্স কমিশন রেকমেন্ডেশনটা করতে পারে, কিন্তু সেন্টার বা স্টেট সেটা নেবে কিনা সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। মাথা ঢুকলো? আর এখানে আর একটা জিনিস বলে দিই, যে এদের মধ্যে আয় ব্যয়টাকে চেকটা করে কে? এদের মধ্যে আয় ব্যয়টাকে চেকটা করে হচ্ছে তোমার সিএজি। আচ্ছা, বর্তমান সিএজি কে আছে বলতে পারবে? আগের ক্লাসে বলেছিলাম, বলো তো বর্তমান সিএজি কে আছে? ইয়েস, বর্তমান সিএজি রয়েছে গিরিশ চন্দ্র মুর্মু, জিসি মুর্মু রয়েছে এখন হচ্ছে বর্তমান সিএজি। ঠিক আছে, ওকে। এবারে কি হচ্ছে? রাইট টু প্রপার্টি। রাইট টু প্রপার্টিটা বলতে গিয়ে আমি আর একটা জিনিস বলে দিই, এখানে আমাদের ফান্ডামেন্টাল রাইটটা কত ছিল? 12 থেকে 35 ছিল না? যেমন তোমার 14 থেকে 18 ছিল সাম্যের অধিকার, তারপর 19 নম্বর ধারায় স্বাধীনতার অধিকার। ঠিক আছে। 23 এবং 24 নম্বর ধারায় হচ্ছে শোষণের বিরুদ্ধে অধিকার। 25 থেকে 28 নম্বর ধারায় হচ্ছে ধর্মীয় স্বাধীনতার অধিকার। 29 ও 30 হচ্ছে শিক্ষা সংস্কৃতি। 32 এবং 226 হচ্ছে রিবেট। এইগুলো একটুখানি যদি আমাকে কেউ ফান্ডামেন্টাল রাইট নিয়ে কোনো কোশ্চেন করতে চাও, এটা অন্য ক্লাস আমি ডিসকাস করবো, কারণ এগুলো এর আগে ক্লাসে আমি বলেছিলাম। ঠিক আছে। যদি কেউ এটাকে নিয়ে আমাকে করতে চাও, প্রশ্ন করতে চাও, একটা অন্য ক্লাসে তোমাদের বলে দেবো। এটুকু জেনে রেখে দিও, এই যে 29 যে আমাদের যে ফান্ডামেন্টাল রাইট ছিল, এটা 1 নম্বর ফান্ডামেন্টাল রাইট ছিল, যেটা সাম্যের অধিকার। 2 নম্বর ফান্ডামেন্টাল রাইট হচ্ছে তোমার হচ্ছে স্বাধীনতার অধিকার। 23 থেকে 24 হচ্ছে তোমার হচ্ছে শোষণের বিরুদ্ধে অধিকার। তারপরে হচ্ছে 4 নম্বর হচ্ছে ধর্মীয় স্বাধীনতার 25 থেকে 28।
তারপরে হচ্ছে 5 নম্বর হচ্ছে 29 ও 30 হচ্ছে শিক্ষা সংস্কৃতি, আর 32 আর 226 হচ্ছে বাবু তোমার হচ্ছে শাসনতান্ত্রিক প্রতিবিধান। আর 7 নম্বর যে ফান্ডামেন্টাল রাইটটা ছিল সেটা সম্পত্তির অধিকার ছিল। হ্যাঁ, সম্পত্তির অধিকার ছিল, কিন্তু সম্পত্তির অধিকারটা কবে করা হয়? 1978 সালের 44তম সংবিধান সংশোধনে সম্পত্তির অধিকারটাকে ক্রোপ করে নেওয়া হয়। তার মানে এখন সম্পত্তির অধিকারটা কি? অনলি একটা লিগাল রাইট, নট তোমার এটা মানে ফান্ডামেন্টাল রাইট। বুঝতে পেরেছো? এটা জাস্ট তোমার একটা কি লিগাল রাইট। প্রশ্ন আসতে পারে রাইট টু প্রপার্টিটা এখন কি? রাইট টু প্রপার্টিটা এখন তোমার লিগাল রাইট, ফান্ডামেন্টাল রাইট, এরকম প্রশ্ন আসতে পারে। তাহলে তোমার এখানে কি ছিল বাবু? এটা হবে, এটা হচ্ছে একটা লিগাল রাইট হবে। ঠিক আছে? এ দেখো, এটা হচ্ছে এই অধিকারটা প্রথমে মৌলিক অধিকারের মধ্যে অন্তর্ভুক্ত ছিল। ঠিক আছে, এটা একটা মৌলিক অধিকারের মধ্যে ছিল, কিন্তু এখন আর মৌলিক অধিকারের মধ্যে নেই। এইটা খুব ইম্পর্টেন্ট, কবে এটা বাদ দেওয়া হয়? অনেক সময় এই প্রশ্নটা আসতে পারে যে সম্পত্তির অধিকারকে কবে বাদ দেওয়া হয়? 1978 সালের 44তম সংবিধান সংশোধন। ঠিক আছে, সেইটা রাইট টু প্রপার্টিটা কততে আছে? 300A-তে আছে। বুঝতে পারা গেল? বুঝতে পারা গেল? ঠিক আছে, আচ্ছা। এবারে পাঠ হচ্ছে তোমার, দেখো পাঠ হচ্ছে 14। পাঠ হচ্ছে 14 হচ্ছে কি? ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। তো ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন বা ইউপিএসসি, এটা হচ্ছে কি? আচ্ছা, এবারে বলো, এটা তো সবাই জানো, এই কোশ্চেনটার কি করব? বলো, এটা ছোট বলে দাও। ফাদার অফ সিভিল সার্ভিস বলে দাও, সবাই বলে দাও। খুব সোজা কোশ্চেন করেছি, ফাদার অফ সিভিল সার্ভিস বলে ভালো, চটপট। ইয়েস, লর্ড কর্নওয়ালিস। ঠিক আছে, একদম সোজা কোশ্চেন করেছি। লর্ড কর্নওয়ালিস ইজ দা হচ্ছে ফাদার অফ হচ্ছে সিভিল সার্ভিস। ঠিক আছে, তো এটা কি রয়েছে? পাবলিক সার্ভিস কমিশন। ঠিক আছে, পাবলিক সার্ভিস কমিশন। তো পাবলিক সার্ভিস কমিশনটা হচ্ছে কবে হচ্ছে, এটা কত এতে আছে? এটা হচ্ছে পার্ট হচ্ছে 14-তে আছে। ঠিক আছে, পার্ট 14-তে। এখানে কি হয় না, বিভিন্ন রকম ইউপিএসসি সদস্যরা রয়েছে, এ আছে। তবে ইউপিএসসি যে চেয়ারম্যানকেও কিন্তু রাষ্ট্রপতি হচ্ছে ইয়ে করতে পারে, রাষ্ট্রপতি হচ্ছে অ্যাপয়েন্ট করতে পারে। ঠিক আছে, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। ঠিক আছে, এটাকে পড়ে নেবে, তাহলেই হবে। আচ্ছা, এবারে শোনো, আমি আগের ক্লাসে বলেছিলাম। হ্যাঁ, বলো। চেয়ারম্যানকে নিয়োগ করে রাষ্ট্রপতি। এইবারে ব্যাপারটা হচ্ছে রিমুভাল যেটা রয়েছে, কিছু কিছু জায়গায় রাষ্ট্রপতি রিমুভ করতে পারে। ইউপিএসসি চেয়ারম্যানটা তো হচ্ছে একটা ওটাও একটা কনস্টিটিউশনাল বডি, কিন্তু রাষ্ট্রপতি ওটাকে করতে গেলে, রিমুভ করতে গেলে আগে অনেক কিছু মানে ব্যাপার থাকে। যেমন ধরো হাইকোর্টের যে বিচারপতি, সুপ্রিম কোর্টের বিচারপতি, ঠিক আছে, তারপরে হচ্ছে সিএজি, এদেরকে কিন্তু রিমুভও করতে পারে। এবার ইউপিএসসি চেয়ারম্যানকেও রিমুভ করতে পারে, কিন্তু কিন্তু সেটা তোমার একটা পার্লামেন্টের একটা অনুমোদন লাগবে ভালো করে। বুঝতে পেরেছো? সেটাকেও করতে পারে, কারণ যাদেরকে যাদেরকে অ্যাপয়েন্ট করতে পারে রাষ্ট্রপতি, সবাইকেই কিন্তু রিমুভ করতে পারে। হ্যাঁ, তো এখানে ইউপিএসসি চেয়ারম্যানকেও রিমুভ করতে পারে, তবে পার্লামেন্টের কিন্তু একটা ভালো অনুমোদন লাগবে, না হলে কিন্তু হবে না। বুঝতে পেরেছো? কারণ ব্যাপারটা হচ্ছে, দেখো ইউপিএসসি যে চেয়ারম্যানটা হয়, এই যে তোমাদের দেখবে পার্লামেন্টে দেখবে মানে প্রধানমন্ত্রীর সঙ্গে যেটা থাকে ইকোনমিক অ্যাফেয়ার্স সেক্রেটারি, তাই না? এই যে ইকোনমিক অ্যাফেয়ার্স সেক্রেটারি গুলো কে থাকে? এগুলো তো আইপিএস আইএএস গুলোই হয়। তো তারা তো ইউপিএসসি থেকেই যায়। তো যখন তারাও কিন্তু হিসাব মতো পার্লামেন্টেও কিন্তু একটা পার্ট নেয়। এবার সেই জায়গায় তুমি যদি সেই চেয়ারম্যানকে করতে চাও, তাহলে কিন্তু একটা পার্লামেন্টের অনুমোদন লাগবে। বুঝতে পেরেছো? ওকে, আচ্ছা, এবারে বলো, আমি আগের সপ্তাহে বলেছিলাম কান্ট্রির হচ্ছে হায়েস্ট ল অফিসার কে? কান্ট্রির হায়েস্ট ল অফিসার কে বলো? ইয়েস, অ্যাটর্নি জেনারেল। অ্যাটর্নি জেনারেল হচ্ছে কান্ট্রির হায়েস্ট ল অফিসার। ল অফিসার হচ্ছে কে রয়েছে? অ্যাটর্নি জেনারেল। এই অ্যাটর্নি জেনারেল কি করতে পারে? অ্যাটর্নি জেনারেল কি করতে পারে বলো? আগের সপ্তাহে বলেছিলাম। হুম,
হ্যাঁ, ইয়াস, পার্লামেন্টের যে কোনো অধিবেশনে ইনি কিন্তু থাকতে পারে, বা পার্লামেন্টের যে কোনো অধিবেশনে থাকতে পারে। বাট অ্যাটর্নি জেনারেল কিন্তু এখানে একটা ব্যাপার আছে, অ্যাটর্নি জেনারেল কিন্তু সেখানে থাকতে পারে বা সেখানে কোনো রেকমেন্ডেশন দিতে পারে, কিন্তু সেটা কিন্তু গ্রাহ্য হবে না। কারণ এ মানে থাকতে পারে, সেটাকে একটা ওভারভিউ নিতে পারে, এটা অ্যাটর্নি জেনারেলের কাজ। কারণ অ্যাটর্নি জেনারেল হিসাব মূলত কোনো পার্লামেন্টের সদস্য নয়, কিন্তু পার্লামেন্টের অধিবেশনে থাকতে পারে। এ হচ্ছে আমাদের সরকার পক্ষের আইনজীবী। এখানে একটা ব্যাপার আছে, তিনি থাকতে পারেন কিন্তু কোনো মন্তব্য করতে পারেন না। মন্তব্য কিন্তু একমাত্র যারা পার্লামেন্টের মেম্বার আছে তারাই করবে, ঠিক আছে। এখানে কিন্তু একটা ব্যাপার আছে, দেখো, অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া সিএজির মতো ইউপিএসসি চেয়ারম্যান কার্যকারিতা। আচ্ছা, এবারে এখানে একটা ব্যাপার আছে, সিএজি বা এদের হচ্ছে রিটায়ারমেন্টের এজটা কিরকম হয়, 6 বছর। আমি আগের দিনকে বলেছিলাম আগের ক্লাসে, 6 বছর বা 65 ইয়ার্স দুটোর মধ্যে যেটা আগে হবে। 6 বছর বা 65 ইয়ার্স দুটোর মধ্যে যেটা আগে হবে। সিএজিটা এখন এরকম ভাবে হয়, কিন্তু 6 বছর হয়ে গেল বা 65 ইয়ার্স হয়ে গেল, দুটোর মধ্যে যেটা আগে হবে সেইভাবে কিন্তু একটা সিএজির যে চেয়ারম্যান রয়েছে তাকেও কিন্তু সেখান থেকে মানে তিনি কিন্তু রিটায়ার হতে পারেন, বা ইউপিএসসি চেয়ারম্যানও কিন্তু সেখান থেকে রিটায়ার হতে পারেন। বুঝতে পেরেছ? আচ্ছা, নেক্সট, ইউপিএসসির কেন্দ্রীয় চাকরির জন্য যে ভূমিকা পালন করে এসপি। আচ্ছা দেখো, এবার কি হচ্ছে, স্টেট পাবলিক সার্ভিস কমিশন। আচ্ছা, তাহলে এবারে তুমি বলবে যে তাহলে পার্ট হচ্ছে, এটা একটা প্রশ্ন এসেছিল পার্ট 14তে, তাহলে কি হয়ে গেল, পার্ট 14তে হচ্ছে আমাদের ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। দেখো কি সুন্দর আমাদের কনস্টিটিউশনটা করা আছে, দেখো পার্ট 14তে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, হিসাব মতো কিন্তু ইলেকশন কমিশন যে রয়েছে, ইলেকশন কমিশনারকেও কিন্তু ইউপিএসসির এক্সামটা দিয়ে তারপর কিন্তু ইলেকশন কমিশন হতে হয়। দেখো তারপরেই কিন্তু পার্ট 15তে দেওয়া রয়েছে একদম ইলেকশন কমিশন। ইলেকশন যে কমিশনার রয়েছে তাকেও কিন্তু ইউপিএসসি ক্র্যাক করার পরই তারপরে কিন্তু তোমাকে সেই ইউপিএসসিতে বসতে হয়। তাই এখানে তোমার হিসাব মতো দেখো পার্ট 14তে হয়ে গেল তোমার এটা মানে ইউপিএসসি, তারপরেই হচ্ছে কিন্তু পার্ট 15তে হচ্ছে ইলেকশন কমিশন। 324 হচ্ছে ইলেকশন কমিশনার। তো ইলেকশন কমিশনার কি করতে পারে, ইলেকশন কমিশনের মধ্যে প্রধান কে রয়েছে না, একজন হচ্ছে চিফ ইলেকশন। আচ্ছা, এখানে আরো দেখো এটাকে কি হচ্ছে, ইলেকশন কমিশনার বা আচ্ছা এবার আমাকে বলো এখনকার প্রেজেন্ট ইলেকশন কমিশনার কি আছে, বলো চটপট বলো, প্রেজেন্ট চিফ ইলেকশন কমিশনার কে আছে? ইয়েস, রাজীব কুমার হচ্ছে প্রেজেন্ট হচ্ছে চিফ ইলেকশন কমিশনার, ঠিক আছে। আচ্ছা, তো এই যে ইলেকশন কমিশনারটা কি রয়েছে না, 1950 সালে ইলেকশন কমিশনটা স্থাপিত হয় এবং 1900। আচ্ছা, এবারে এখানে একটা ব্যাপার আছে, বলো তো 1950 সালে ইলেকশন কমিশনার রয়েছে, বলো তো ফার্স্ট ইলেকশন কবে হয়, ফার্স্ট ইলেকশনটা কবে হয় বলো? ফার্স্ট ইলেকশন কবে হয়? 1951। 1951-এ হচ্ছে ফার্স্ট হচ্ছে আমাদের কি হয়, ফার্স্ট হচ্ছে নির্বাচন হয়। ফার্স্ট যেটা নির্বাচনটা হচ্ছে সেটা হচ্ছে 1951, ঠিক আছে, আমাদের যে সাধারণ নির্বাচন জেনারেল ইলেকশন, ঠিক আছে। তো তারপরে কি হচ্ছে, ইলেকশন কমিশনার তারা কবে স্থাপিত হয়েছিল, 1950 সালে, 1951 থেকে হয়। আর 1989 সাল পর্যন্ত এই কমিশন শুধুমাত্র চিফ ইলেকশন কমিশনারই ছিলেন। হ্যাঁ, তাহলে এটা 1989 পর্যন্ত এই কমিশনে কি হচ্ছে, শুধুমাত্র কি ছিল, চিফ অফ ইলেকশন কমিশনার ছিল। ওই সালের 61 অ্যামেন্ডমেন্ট দ্বারা ভোট দিতে পাওয়ার বয়সটা, তাহলে এটা কবে করা হয়, 1989-এ, ঠিক আছে। আচ্ছা, এক্ষুনি তাহলে বলো দেখিনি যে কি করণ করা হচ্ছে, 1988-এ কি করণ করা হলো, এক্ষুনি বলো 1988-এ কি হলো বলো? হ্যাঁ, 1988-এ তো সেভি হয়েছে, আর কি হলো 1988-এ বলো? নাবার্ড হচ্ছে এনএবিআরডি, নাবার্ড ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, এটা হচ্ছে 1982-তে হয়, যেটা হচ্ছে রুরাল সেক্টরে হচ্ছে লোনটা দিয়ে থাকে।
1988 এক্ষুনি তো বলা হলো, এক্ষুনি তো ভুলে গেলে 1980। ইয়াস, হ্যাঁ, পঞ্চায়েতি রাজটা হচ্ছে আমাদের হচ্ছে ওটাতে ইনক্লুডেড হয়, ঠিক আছে। কোন কমিশনের রেকমেন্ডেশনে আমাদের পঞ্চায়েতি রাজটা ইনক্লুডেড হয় বলো? গ্যাট গিল কমিটির রেকমেন্ডেশনে 1988 হচ্ছে আমাদের পঞ্চায়েতি রাজটা হচ্ছে ইনক্লুডেড হয়। আচ্ছা, এই পঞ্চায়েতি রাজটা 1988 তো গ্যাট গিল কমিটি, আর এখানে পঞ্চায়েতি রাজের মানে কোন কমিটির সুপারিশ করেছিল? এটাকে, হ্যাঁ, অশোক মেহতা কমিটি রয়েছে, আর একটা হচ্ছে বলবন্ত কমিটি রয়েছে, ঠিক আছে। অশোক মেহতা কমিটি রয়েছে, আর একটা হচ্ছে বলবন্ত রায় মেহতা কমিটি রয়েছে, সেটাও কিন্তু পঞ্চায়েতি রাজ রয়েছে। এরা দুজন হচ্ছে রেকমেন্ড করেছিল। আর পঞ্চায়েতি রাজটা ফার্স্টে হয় হচ্ছে তোমার রাজস্থানে, আর 1988 আমাদের যে সংবিধানে ইনক্লুডেড যেটা হয় বা সেইটা হচ্ছে কিন্তু তোমার গ্যাটগিল কমিটির রেকমেন্ডেশন, ঠিক আছে। হ্যাঁ, এর আগেই আছে, ওটা হচ্ছে তার তার আগেই আছে তোমার, যখন এই যে মিউনিসিপ্যালিটি আছে, তার আগেই তোমার বলবন্ত রায় মেহতা কমিটি আছে, অশোক মেহতা কমিটি আছে। ওই বলবন্ত রায় মেহতা কমিটি থেকেই পঞ্চায়েতি রাজ শুরু হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে হ্যাঁ, এই সালে 61তম অ্যামেন্ডমেন্টের দ্বারা ভোট দিতে পাওয়ার বয়সটা কি করা হয় না 21 বছর থেকে। তাহলে এটা কি হলো 1989, একদম একদম সুন্দরভাবে মনে রাখবে যে 1988 কি করা হচ্ছে, একদম এইভাবে মনে রাখবে। 1988 হচ্ছে পঞ্চায়েতটা শুরু হয়, আমাদের পঞ্চায়েতে তাহলে ভোট দিতে পারবো। ভোট দিতে পাওয়ার বয়সটা তাহলে কি হয় যায় 1989-এ। 1989-এ হচ্ছে বয়সটা কি হয় 21 থেকে আমাদের 18টা করা হয়। আচ্ছা, এইবারে আর একটা কথা হচ্ছে, এখানে 61তম অ্যামেন্ডমেন্ট রয়েছে। আচ্ছা, আমাদের বলো তো আর্টিকেল 60-তে কি বলা হয়েছে? আর্টিকেল 60-তে কি বলা হয়েছে বলো তো? আর্টিকেল 60-তে কি বলা হয়েছে? রাষ্ট্রপতির নির্বাচনটা বলা হয়েছে না, রাষ্ট্রপতিটা কি বলা হয়েছে, রাষ্ট্রপতির অথ নিতে পারা যাবে, রাষ্ট্রপতি যে অথটা নিতে পারবে, অথটা। হ্যাঁ, হ্যাঁ, যে আমি তোমাকে বললাম না যে রাষ্ট্রপতি কি কার কাছে অথটা নিতে পারে, একটা হচ্ছে সুপ্রিম কোর্টের বিচারপতির কাছে, ঠিক আছে। সুপ্রিম কোর্ট, আর যদি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সেই সময়টা না থাকে, তাহলে সিনিয়র মোস্ট জাজ অফ দ্য সুপ্রিম কোর্টের কাছে তিনি নিতে পারেন, ঠিক আছে। ঠিক, আর্টিকেল 54-এ রাষ্ট্রপতি নির্বাচন 60-তে কি বলা হয়েছে, একটু আর্টিকেল 60টা আমি আগের সপ্তাহে পড়িয়েছিলাম, ঠিক আমারও অতটা মনে নেই। আর্টিকেল 60 কি আছে? হ্যাঁ, হ্যাঁ, 60টাও ঠিকই আছে, ঠিক আছে, ঠিক আছে, ওকে। ওকে, 60 অথটা রয়েছে, আর 54 হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন, একদম একদম। রাষ্ট্রপতি নির্বাচনটা হচ্ছে 54-এ রয়েছে, ঠিক আছে। আর এইটা মনে রাখবে যে রাষ্ট্রপতি যে নির্বাচনটা, ঠিক আছে, রাষ্ট্রপতি নির্বাচনটা কোন জায়গা থেকে নেওয়া হয়েছে একটুখানি মনে করে বলো তো। রাষ্ট্রপতি নির্বাচনটা যে আমাদের যেটা রয়েছে, এই যে রাষ্ট্রপতি নির্বাচনের যে প্রসেসটা রয়েছে, যে দেখো প্রথম কথা কি হলো, পার্লামেন্টে নেবে। পার্লামেন্ট মানে কি হচ্ছে, একটা রাজ্যসভা লোকসভা রবে, তারপর যে রাজ্য বিধানসভা রয়েছে, এইটা কোথা থেকে নেওয়া হয়েছে বলতো? উফ, কথাগুলো মুখের সামনে এখন ঘুরছে না। আমি ওটা বলছি না, রাষ্ট্রপতি নির্বাচনের একটা পদ্ধতি রয়েছে। আয়ারল্যান্ড থেকে না, ডিপিএসপি, ডিপিএসপি প্লাস হচ্ছে তোমার হচ্ছে ডিপিএসপি প্লাস হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি। হ্যাঁ, আয়ারল্যান্ড থেকে হচ্ছে নেওয়া হয়েছে। এই দুটো জিনিস কিন্তু মাথায় রাখতে হবে, যে রাষ্ট্রপতি নির্বাচনটা কততে, আর রাষ্ট্রপতি নির্বাচনটা কত, মানে রাষ্ট্রপতির যে নির্বাচনের পদ্ধতিটা সেটা কোথা থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে। হ্যাঁ, এই যে রাষ্ট্রপতি নির্বাচন, এবারে কিরকম কোশ্চেন আসে বলতো, মানে কোশ্চেন গুলো কিরকম আসে? হুইচ অফ দ্য ফলোয়িং ডাজ নট ইনক্লুডেড ইন দ্য ইলেকটোরাল পোল অফ দ্য প্রেসিডেন্ট? হুইচ অফ দ্য ফলোয়িং ডাজ নট ইনক্লুডেড ইন দ্য ইলেকটোরাল পোল অফ দ্য প্রেসিডেন্ট? সেখানে চারজনকে দিয়ে দিল। একটা হচ্ছে তোমার কি রয়েছে, বিধান পরিষদ দিয়ে দিল, একটা বিধানসভা দিয়ে দিল, একটা হচ্ছে তোমার রাজ্যসভা দিয়ে দিল, লোকসভা দিয়ে দিল। কারেক্ট আনসার হবে কিন্তু বিধান পরিষদ।
অ্যাকচুয়ালি বিধান পরিষদও কিন্তু রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিতে পারে না। একমাত্র কি রয়েছে দেখো, রাজ্যসভা, লোকসভা, আর একটা হচ্ছে বিধানসভা। এবারে তুমি বলতে পারো যে স্যার বিধান পরিষদটা তো উপরের সেল, কারণ সত্যি কথা বলতে বিধান পরিষদ, এবার আমি আগের ক্লাসে এটাও বলেছিলাম যে কিছু কিছু রাজ্যে যেমন বিধান পরিষদ, যেমন ধরো তোমার অন্ধ্রপ্রদেশটা যে ভেঙে তোমার তেলেঙ্গানা হয়ে গেল, তোমার তেলেঙ্গানাতেও কিন্তু বিধান পরিষদটা রয়েছে, আবার অন্ধ্রপ্রদেশেও কিন্তু বিধান পরিষদটা রয়েছে। ঠিক আছে, এরকম কিছু কিছু রাজ্যে কিন্তু বিধান পরিষদটা রয়েছে। যেমন বিহারে কিন্তু বিধান পরিষদ রয়েছে। যখন রাষ্ট্রপতি নির্বাচনটা হয়েছিল, একবার জেনে রাখবে, একটা যখন রাষ্ট্রপতি হয়েছিল সেখানে কিন্তু লালু প্রসাদ যাদব ও কিন্তু পার্টিসিপেট করতে পারেনি। কেন? কেন হি ওয়াজ দ্য মেম্বার অফ দ্য বিধান পরিষদ। ঠিক আছে, বোঝাতে পারলাম? ওকে, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখে নাও, চিফ ইলেকশন কমিশনার, ইলেকশন কমিশন। হ্যাঁ, কি বলবে? হ্যাঁ হ্যাঁ, ওই 6টা রাজ্য ওইখানে, তার মধ্যে আমি তোমাকে তো অন্ধ্রপ্রদেশ বললাম, এটা বললাম, তেলেঙ্গানা বললাম, আরো তো কতগুলো রাজ্য আছে, 4টা রাজ্য আছে। 6টা রাজ্যেই হচ্ছে বিধান পরিষদ আছে। ওইটাকে একদম না, যে বিধান পরিষদ গুলো আছে, ঠিক আছে, তোমার কাছে কি একটু রাজ্য লিস্টটা করা আছে? আমার কাছে পিডিএফটা আগে আছে, রাজ্যগুলো একটু বলতে পারবে কি কি রাজ্য আছে? ফার্স্ট হচ্ছে, হ্যাঁ সে তো অন্ধ্রপ্রদেশ, বুঝতে পেরেছি, অন্ধ্রপ্রদেশ আছে মানে তেলেঙ্গানাও আছে। বিহার, বেশ ঠিক আছে, 3টে রাজ্য হয়ে গেল। হ্যাঁ, 4 নম্বর, ইয়েস, কর্ণাটক, ভেরি গুড, কর্ণাটক। নেক্সট? হ্যাঁ, অরুণাচল প্রদেশ একটা আছে, অরুণাচল প্রদেশ আছে, তাই তো? না না না, অরুণাচল প্রদেশটা নেই। হ্যাঁ, এটা হচ্ছে, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ওটা একটু দেখে নিতে হবে। উত্তরাখণ্ড না উত্তরপ্রদেশ এটা রয়েছে, ওটা দেখে নিতে হবে। আর এখানে এই যে 6টা রাজ্যে তোমার কি রয়েছে, বিধান পরিষদটা রয়েছে। 6টা রাজ্যে কিন্তু বিধান পরিষদটা রয়েছে, বিধান পরিষদটা কিন্তু সবকিছুতে নেই। অথচ দেখো বিধান পরিষদটা কিন্তু সব থেকে উপরের সেল। হ্যাঁ, বিধান পরিষদটা কিন্তু উপরের সেল, তারপরে কিন্তু বিধানসভা। কিন্তু এরা হচ্ছে রাষ্ট্রপতি যে নির্বাচনটা হচ্ছে সেখানে কিন্তু বিধান পরিষদ, কারণ আমাকে অনেকবার, আমি ডব্লিউবিসিএস কেন যে কোনো স্টেটের পরীক্ষা আমি এটা দেখেছি যে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ইনক্লুডেড ইন দ্য ইলেকট্রাল রোল অফ দ্য প্রেসিডেন্ট। বুঝতে পারা গেছে? সবার কাছে ক্লিয়ার হচ্ছে তো ব্যাপারটা? সেকেন্ড। আচ্ছা, বাকিরা একটুখানি তপতি, তুমি বুঝতে পারছো তপতি? আরে রিপ্লাই করো ইয়ার, নাহলে তো বুঝতে পারবো না। তপতি, ঈপ্সিতা, দীপিকা, তোমরা বুঝতে পারছো? ঠিক আছে, আমাকে কিন্তু কোশ্চেন করবে, হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট জিনিসগুলো তোমাদেরকে বলছি, যেগুলো একদম পরীক্ষায় আসবে, ঠিক সেই জিনিসগুলোকে নিয়ে তোমাদের সামনে জিনিসটা রাখছি। ঠিক আছে, হুম, আচ্ছা, হ্যাঁ বলো, কিছু বলছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তুমি বুঝতে পারছো তো, আমি সেটাই বলছি। পিডিএফটা, হ্যাঁ পিডিএফটা আমি দেখছি, আজ গ্রুপে দিয়ে দেবো। ঠিক আছে, এই পিডিএফটা তোমাদের গ্রুপে দিয়ে দেবো, বুঝতে পারলে? সব গ্রুপে দিয়ে দেবো। হুম হুম হুম। আচ্ছা, এখন সব থেকে, এই যখন স্টেটের কথাটা এলো, তো তখন আমাদের একটা প্রশ্ন এসেছিল যে হুইচ অফ দ্য ফলোইং হ্যাজ দ্য স্মলেস্ট স্টেট। ঠিক আছে, যে একটা কোশ্চেন এসেছিল হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য স্মলেস্ট স্টেট। ঠিক আছে, এর আনসারটা কিন্তু এখন হবে হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য স্মলেস্ট স্টেট, সেটা হচ্ছে কিন্তু অরুণাচল প্রদেশ। ঠিক আছে, অরুণাচল প্রদেশটা হবে, অরুণাচল প্রদেশ। আর সব থেকে হচ্ছে যদি স্মলেস্ট ইউনিয়ন টেরিটরিটা হচ্ছে সেটা কিন্তু লাক্সওয়াদ্বীপ হবে।
ঠিক আছে। হুম। হ্যাঁ, কারণ এটা আমি ঠিকই, একদম ঠিকই বলেছো। এটা সিকিমই ছিল, আমিও সিকিমই জানতাম। কিন্তু আমি কোশ্চেনটাকে জাস্ট, তুমি চিন্তা করতে পারবে না, যখন আমি এলাম তখন ওটাকে চেক করলাম, তা আমাকে কিন্তু আনসারটা অরুণাচল প্রদেশ দেখাচ্ছে। সিকিমটা মানে কি বলবো, সিকিমটা তার মানে হতে পারে চেঞ্জ হয়ে যেতে পারে। ঠিক আছে, অনেক সময় তো অনেক কিছু চেঞ্জও হয়ে যায়, মানে আপডেটেড হয়, চেঞ্জ হয় মানে আপডেটেড হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ এইটা জানতাম যে ব্যাপারটা হচ্ছে সিকিমটা যেটা রয়েছে তোমার এরিয়ার দিক থেকেও হচ্ছে এটা স্মলেস্ট, প্লাস হচ্ছে তোমার জনঘনত্বের দিক দিয়ে, মানে যেটা ডেন্সিটি অফ দ্য পপুলেশন সেটার দিক দিয়েও স্মলেস্ট। কিন্তু আমি, হ্যাঁ, ও সব থেকে ছোট রাজ্য বললাম না, সরি সরি সরি, সব থেকে ছোট রাজ্য, সব থেকে ছোট রাজ্য। হুম, জনগণতে সিকিম ছিল না, সরি, যেটা রাজ্য যেটা ছোট রয়েছে এখন কিন্তু গোয়াও আছে। রাজ্যের দিক দিয়ে না, গোয়ার থেকে ছোট রাজ্যের কিছু নেই। গোয়া আর তারপরে হচ্ছে তোমার হচ্ছে যেটা ইয়ে রয়েছে, লাক্ষাদ্বীপ রয়েছে। হ্যাঁ, গোয়া রয়েছে আর একটা হচ্ছে লাক্ষাদ্বীপ রয়েছে। আর অরুণাচল প্রদেশটা একটুখানি দেখে নেবে কি আছে অরুণাচল প্রদেশটা। ওখানে হচ্ছে এখন মনে হচ্ছে যে লোয়েস্ট ডেন্সিটিটা আমি সেদিনে যেটা দেখলাম, সেটা মনে হয় এখন অরুণাচল প্রদেশ হয়ে গেছে। কারণ অনেক সময় দেখো ডেনসিটি পপুলেশনটা যদি একটা স্টেটটার থেকে আরেকটা স্টেটে একটুখানি বেড়ে যায়, তখন কিন্তু আর সেটাকে লোয়েস্ট ডেনসিটি বলতে পারবো না। হুম। আচ্ছা, দেখো তাহলে চিফ ইলেকশন কমিশনার বা ইলেকশন কমিশনার সকলেই স্যালারি ক্ষমতা অ্যালাউন্স সুপ্রিম কোর্টের বিচারপতিদের সমান হয়। আচ্ছা, ইলেকশন কমিশনের ক্ষমতাটা কি হচ্ছে দেখো, অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার রয়েছে, অ্যাডভাইসারি পাওয়ার রয়েছে, কোয়াসি জুডিশিয়ারি পাওয়ার রয়েছে। ঠিক আছে, এটা ইলেকশন কনস্টিটিউশনগুলি পরিধি নির্ধারণ করে, রেজিস্টার বা ডেটাবেস, এগুলোকে পড়ে নেবে, তাহলে বুঝতে পেরে যাবে। ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে কি এইখানে একটা ব্যাপার রয়েছে, এটা কি হচ্ছে মানে আমাদের 16 নম্বর সেকশনে যেটা রয়েছে, 16 নম্বর সেকশনে 330 থেকে 342, এখানে শিডিউল কাস্ট বা শিডিউল ট্রাইবসের যেটা সুযোগ সুবিধাটা দেওয়া হয়েছে। ঠিক আছে, সেখানে প্লাস হচ্ছে কি যেটা হচ্ছে অ্যাংলো ইন্ডিয়ানটা যেটা রয়েছে, এখন কিন্তু অ্যাংলো ইন্ডিয়ান কিন্তু আর নেই, জানো তো। রাষ্ট্রপতি যে দুজনকে অ্যাংলো ইন্ডিয়ান করতে পারতো সেটা কিন্তু আর নেই, মানে টোটাল 14 জন কিন্তু এখন নেই। বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? রাজ্যসভায় তো আগে রাষ্ট্রপতি 12 জন, এই 12 জনকে মনোনীত করতো, আর লোকসভায় তো আরো দুজনকে মনোনীত করতো, টোটাল কতজনকে মনোনীত করছো? 14 জনকে তো। এখন কিন্তু আর এই দুটো অ্যাংলো ইন্ডিয়ান নেই, বুঝতে পারছো তো। ঠিক আছে, এটা জেনে রাখবে। এখন কিন্তু আনসার 12 জনই হবে, এখন কিন্তু 14 জন হবে না, 14 জন আগে ছিল। আচ্ছা, এবারে দেখো, আর একটা জিনিস জেনে রাখবে, এই যে 342 থেকে হলো 342 থেকে, এইগুলো একটুখানি পড়ে নেবে, এগুলো অনেক কিছু ব্যাপার আছে, ব্যাকওয়ার্ড ক্লাস যেটা রয়েছে, হিউম্যান রাইটস কমিশন রয়েছে। খুব ইম্পর্টেন্ট এই পার্টটা, খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। যে 10, 15, 16, 17, তার মানে কি হচ্ছে 10, 15, 16, 17, 17 নম্বর পার্টে কি করা হয়েছে, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। তো এখন কতগুলো ভাষাকে দেয়া হয়েছে, কতগুলো ভাষা আছে তাদেরকে এখন হচ্ছে দেয়া হয়েছে, দেখো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, 22টা ভাষাকে। ঠিক আছে, তো এইখানটা একটা কোশ্চেন আসে যে কোন শিডিউলে দেয়া হয়েছে আর কত নম্বর সেকশনে, অনেক সময় সেকশনটাও জিজ্ঞেস করে অথবা তোমাকে শিডিউলটাও জিজ্ঞেস করে। এইটা হচ্ছে শিডিউলটা হচ্ছে 8 শিডিউল, আর তোমার যে সেকশনটা 343, 343। হ্যাঁ, এবারে অনেক সময় এরম কোশ্চেনটা আসে যে হুইচ অফ দ্য ফলোয়িং ল্যাঙ্গুয়েজ ইজ নট ইনক্লুডেড ইন দ্য 22 ল্যাঙ্গুয়েজ। তাহলে কোনটা এর মধ্যে, কোনটাকে দেখো, এর মধ্যে কিন্তু ইংলিশটা নেই, দেখেছো? দেখো তোলো, দেখো অসমিয়া রয়েছে, বাংলা রয়েছে, গুজরাটি রয়েছে, হিন্দি রয়েছে, কন্নড় রয়েছে, এগুলো রয়েছে, কিন্তু ইংলিশটা কিন্তু নেই। হ্যাঁ। আচ্ছা, এখানে আর একটা জিনিস দেখো, ভাষার ভিত্তিতে প্রথম পৃথক রাজ্য হয় অন্ধ্রপ্রদেশ। এটা কি হচ্ছে, পট্টভি শ্রীরামালু। ঠিক আছে, পট্টভি শ্রীরামালু। ঠিক আছে, এটা অনেক সময় কোশ্চেন আসে যে এই পট্টভি শ্রীরামালুটা কিসের সাথে যুক্ত। তোমাকে ল্যাঙ্গুয়েজ দিয়ে দিয়ে দিল, এটা দিয়ে দিল,
তা পট্টবী শ্রীরাম আলু কিসের সঙ্গে যুক্ত? একটা ল্যাঙ্গুয়েজের সাথে। কারণ ইনি প্রথম বলেছিলেন যে আমাদের অন্ধ্রপ্রদেশটা ভাষার ভিত্তিতে হোক, ভাষার ভিত্তিতে একটা পৃথক রাজ্য হোক, সেই জন্য কিন্তু ইনি 56 দিন অনশন করে হচ্ছে মারা গেছে। ঠিক আছে, বুঝতে পেরেছ? তো হ্যাঁ, আচ্ছা। তো এখানে দেখো সাম্প্রতিককালে কিছু ভাষাকে ধ্রুপদী ভাষা সম্মান দেওয়া হয়েছে, যেগুলো 1500 থেকে 2000 বেশি সুপ্রতিম। তো এইগুলো কিছু কিছু ধ্রুপদী ভাষাকে করা হচ্ছে। টোটাল মনে রাখবে ল্যাঙ্গুয়েজটা, টোটাল মনে রাখবে হচ্ছে তোমার হচ্ছে 22খানা ল্যাঙ্গুয়েজ রয়েছে। ঠিক আছে, এই ভাষাটাকে নিয়ে হচ্ছে অনেক রয়েছে। ফার্স্ট হচ্ছে ল্যাঙ্গুয়েজ টেস্ট অনেকগুলো রয়েছে ভাষা নিয়ে, আমাদের ল্যাঙ্গুয়েজটাকে নিয়ে। আচ্ছা, এবারে একটা কথা বলো যে হ্যাঁ, আমাদের মাতৃভাষা দিবসটা কবে বলো তো? খুব ইম্পর্টেন্ট আছে দুটো কোশ্চেন। একটা হচ্ছে মাতৃভাষা দিবস, মাতৃভাষা দিবসটা আছে, মাতৃভাষা দিবস। ঠিক আছে, আর একটা হচ্ছে বিজ্ঞান দিবস। বলো তো কোন দুটো আছে? হুম, 14ই সেপ্টেম্বর মাতৃভাষা দিবস। Yeah, 20, yes, 20, হ্যাঁ 21 ফেব্রুয়ারি। 21 ফেব্রুয়ারি হচ্ছে আমাদের এ ভার্নাকুলার প্রেস ডে। ঠিক আছে, মানে আমাদের জাতীয় মাতৃভাষা দিবস। খুব আসে কোশ্চেনটা যে এটা হচ্ছে আমাদের বিজ্ঞান মাতৃভাষা দিবসটা কবে? 21 ফেব্রুয়ারি। আর একটা বিজ্ঞান দিবসটা কবে? 28। আচ্ছা, এবারে এখানে একটা সঙ্গে সঙ্গে আমি আগের ক্লাসে বলেছিলাম, বলতো ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, ভার্নাকুলার প্রেস অ্যাক্টটা কবে পাস হয়েছিল? ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, ভার্নাকুলার প্রেস অ্যাক্টটা কবে পাস হয়েছিল? ভার্নাকুলার প্রেস অ্যাক্টটা কবে পাস হয়েছিল এটাকে বলো তো? এবং এই ভার্নাকুলার প্রেস অ্যাক্টটা যখন এটাকে রিপিল কে করেছিল? রিপিলটা রিপন করেছিল, কিন্তু এই ভার্নাকুলার প্রেস অ্যাক্টটা কবে পাস হয়েছিল? ভার্নাকুলার প্রেস অ্যাক্টটা বলতে পারবে? ভার্নাকুলার প্রেস অ্যাক্টটা হচ্ছে 1878, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট। ঠিক আছে, 1878 হচ্ছে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট। এবং সেই ভার্নাকুলার প্রেস অ্যাক্টটাকে কি করেছিল? লর্ড রিপন। তিনি হচ্ছেন 1883 সালে এই মানে আমাদের ভার্নাকুলার প্রেস অ্যাক্টটাকে উনি রিপিল করেছিলেন। ঠিক আছে, আচ্ছা, আর একটা এখানে এই 1878 সালে হচ্ছে ভার্নাকুলার প্রেস অ্যাক্টটা হলো। আর একটা এখান থেকে কোশ্চেন আছে, নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন, ওটা কবে? নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন, দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন আর একটা হচ্ছে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট। কোনটা বলো? 1876 সালে হচ্ছে নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন। 1876 সালে হচ্ছে নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন, হ্যাঁ। 1876 নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন, নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন। আর একটা হচ্ছে 1878 হচ্ছে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট। এই দুটো জিনিসকে কিন্তু খুব ভালো করে জেনে রাখতে হবে। ঠিক আছে, ঠিক আছে, তবুও একবার নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইনটা একবার চেক করে নেবে। ঠিক আছে, নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর এইখানটা সময় ছিল, ভার্নাকুলার প্রেস একটা তো আছে, কিন্তু এইটা সময় একবার ছিল। হ্যাঁ, এটাকে একটু চেক করে নেবে। ঠিক আছে, তো আজকে এই অবধি থাকলো। এর পরের দিন শোনো আমি যেটা বলবো সেটা কি করব, এই ভাষাগুলো সম্বন্ধে একটুখানি বলবো। ঠিক আছে, এই ভাষা বিভিন্ন রকম যে কমিশন আছে সেইগুলো সম্বন্ধে একটু বলবো। ঠিক আছে, ওকে, তাহলে ক্লাস কিরকম লাগলো? হুম, সংবিধান, হ্যাঁ, সংবিধান না কি করাতে বলছো তুমি বলো?